সেলিব্রিটি হবার আগে যে নীরবে কাজ করতে হয়, সাধনাটা করতে হয়, সেটা আমরা স্যার আরাম তো আমি এখনই করছি, আমার এত কষ্ট করার কি দরকার। একটা জবে ঢুকেছেন, 1 মাস পরেই আরেকটাতে যেতে ইচ্ছা করছে। আপনার অর্থ হতে হতে মা বাবার পৃথিবীতে থাকে না বেশিরভাগ। এই যে জার্নিটা, কষ্টের যে জার্নিটা, সেটাকে নেগেটিভলি না নিয়ে এনজয় ইট। আপনি কি হতে চান? আমরা জীবনে কিন্তু সবসময় এই প্রশ্নটা নিজেকে করেছি, কখনো না কখনো, ছোটোকালে হোক, কখনো বড় হয়ে হোক, যে জীবনের লক্ষ্য কী হবে। আপনি কি ডাক্তার হতে চান, ইঞ্জিনিয়ার হতে চান, ইউনো হতে চান, শিক্ষক হতে চান, বা বর্তমানে সমন্বয়ক হতে চান, বা প্রধানমন্ত্রী হতে চান, বিদেশে যেতে চান, বা সেখানে গিয়ে ডিশিং ওয়াশিং করতে চান? সো আসলে লক্ষ্যটা কী? এবং এই যে ভাবনা যে আমি কি হব, এই ভাবনাটা ক্লিয়ার হওয়া খুব প্রয়োজন, যে হোয়াট ডু আই ওয়ান্ট ফ্রম মাই লাইফ। একটা ছোট গল্প বলি। এক লোক এক দরবেশের শিষ্য হয়েছে, দরবেশকে খুব সেবা যত্ন করছে। 1 বছর যায়, 2 বছর যায়, দরবেশ তো বুঝতে পারছে যে শিষ্য আমার সাথে এসছে, কিছু না কিছু সে চাইবে। কিন্তু শিষ্য খুব ধৈর্য ধরে 1 বছর, 2 বছর, 3 বছর কিছু আর চায় না, সেবা করে যত্ন করে যাচ্ছে, কাজ করে যাচ্ছে। অনেক বছর যাওয়ার পর দরবেশের মনে হলো না, এবার তাকে কিছু দেওয়ার মতো হয়েছে। ডেকে পাঠালো তাকে যে আসো। সে যখন কাছে আসলো, সো বললো যে তুমি তো অনেকদিন সেবা যত্ন করলা, কিছু তো চাইলা না, সো তুমি আমার কাছে একটা জিনিস চাও। সো বলে যে একটা? বলে যে হ্যাঁ একটা। একটার বেশি কিন্তু চাইবা না, শর্ত একটাই, যে কোনো একটা কিছু চাইবা। সো সে তখন চাইল যে 7 মহলা বাড়িতে সোনার পলঙ্কে, খেয়াল করবেন কিন্তু, 7 মহলা বাড়িতে সোনার পালঙ্কে নাতি পুতি পরিবেষ্টিত অবস্থায় আল্লাহর নাম জপতে জপতে মারা যেতে চাই। বোঝেন অবস্থা? 7 মহলা বাড়ি, সোনার পালঙ্ক, মানে তার স্ট্যাটাস খুব ভালো। নাতিপুতি মানে সে দীর্ঘ জীবন চাচ্ছে, সুস্থ দীর্ঘ জীবন চাচ্ছে। আবার আল্লাহর নাম জপ করতে করতে মারা যেতে যাচ্ছে, মানে পরকালও তার সেট। দরবেশ একটু উত্তেজিত হয়ে গেল, তুমি আর বাকি রাখলা কি? বলছে চাওয়াটা আমার একটাই, বেশি কিছু না। সো আসলে চাইতে জানলে ওই একটা দিয়েই চাওয়া যায়। সো আপনাকে আসলে ঠিক করতে হবে চাওয়াটা কি। আবার জীবনের লক্ষ্য আর আকাশ কুসুম কল্পনা কিন্তু এক না। আপনার বয়স 40 হয়ে গেছে, 45 হয়ে গেছে, হঠাৎ মনে হলো ইউনো সাহেবের খুব পাওয়ার, যা বলে তাই হয়, আমি এখন ইউনো হতে চাচ্ছি। হবে? সো সিস্টেমের মধ্যে থাকতে হবে, রাইট? চিন্তাটা ক্লিয়ার থাকতে হবে যে কেন। সো আমি যেটা বলছিলাম যে জীবনের লক্ষ্য অর্জন নিয়ে তো কথা বলতে চাচ্ছি, কিন্তু আমি অন্তরায়গুলো নিয়ে বলতে চাচ্ছি, মানে বাধাগুলো কি, আসলে শক্তিটা কোথায়। আপনি যদি বুঝতে পারেন যে আমার কি কি দুর্বলতা আছে, তাহলে আপনি আইডেন্টিফাই করতে পারবেন, ফিক্স করতে পারবেন। এই পথে যাওয়ার, আপনার জীবনের লক্ষ্য পূরণ হওয়ার প্রথম বাধা হচ্ছে বিশ্বাস। বিশ্বাসটা যদি নড়বড় হয়, মানে আপনি কি চান, এই ভাবনাটা খুব 100% বিশ্বাসে আসতে হবে যে না আমি পারবো। এবং যখন আপনি জেনে গেলেন যে না আমি এইটা হতে চাই, আপনার এই বিশ্বাসের মধ্যে কিন্তু কোনো ডাইলিউট করা যাবে না। কিরকম? ধরেন আপনার কাছে 1 বালতি দুধ আছে, 1 ফোঁটা চোনা যদি দেন, ওই দুধ আর খাওয়া যাবে? যাবে না। সো বিশ্বাসের ব্যাপারটা অনেকটা এরকম। এটারও ছোট গল্প আছে। কিরকম? 2 বন্ধু, একজন মুসলমান আরেকজন সনাতন ধর্মের। দুজনের খুব তর্কাতর্কি লেগে গেল যে হরি বড় না আল্লাহ বড়। তো যে সনাতন ধর্মী সে বলছে না হরি বড়, আর যে মুসলমান সে বলছে না আল্লাহ বড়। বলছে ঠিক আছে, তাহলে প্রতিযোগিতা হয়ে যাক। কীরকম প্রতিযোগিতা? সে এখান থেকে এখানে একটা খাদ আছে, খাদ পার হয়ে ওই পাশে যেতে হবে লাফিয়ে, বেশ খানিকটা দূর। এখন কে আগে লাফ দিবে? দুজনে টস করলো,
টস করে প্রথম পড়লো সনাতন ধর্মের যিনি, সে একদম বল হরি করে দিল 1 লাফ, পার হয়ে গেল। এখন এ তো পার হয়ে গেছে, মুসলমান যে তার মাথায় তো ঢুকে গেল, এ তো হরি বলে পার হয়ে গেল, তো কি করা যায়? এখন তার লাভ দিতে হবে। সে বলছে আল্লাহর নামে দিলাম ফাল, হরিতে যা করে। বুঝতে পারছেন? তো আল্লাহর নামে দিলাম ফাল, হরিতে যা বলে বলে যেই লাভ দিল, পুরো পার হতে পারলো না, পা বেঁধে গেল, তার পা গেল ভেঙে। তো বললাম যে আপনি বিশ্বাসটা যাতে নড় বড় না হয়। বিশ্বাসের সুন্দর উদাহরণ হচ্ছে একটা পাথর। ধরেন আপনি একটা নদীর মধ্যে, খালের মধ্যে, পুকুরের মধ্যে একটা মোটামুটি সাইজের একটা পাথর যদি ছেড়ে দেন, এই পাথরটা কই যাবে? ভাসবে। কারণ এই পাথরের ডেস্টিনি হচ্ছে মাটির, সেই পানির তলদেশ। মাঝখানে যদি সে কোনো কিছুতে বেঁধে যায়, গাছের গুঁড়িতে বেঁধে যায়, সে কিন্তু সরে যাবে, কিন্তু সে তলদেশে ঠিকই পৌঁছাবে না। কারণ এই পাথরের মধ্যে কিন্তু কোনো দ্বিধা নেই যে আমি পারবো কি পারবো না ওই তলদেশে পৌঁছাতে। সো আপনার টার্গেটটা, আপনার ভাবনাটা, চিন্তাটা হতে হবে সেরকম। এবার কিছু বাস্তব কথা বলি। আমাদের মধ্যে অনেক নেগেটিভ মাইন্ডসেট আছে। কিরকম নেগেটিভ মাইন্ডসেট? যে আমার মামার জোর নাই, এই জন্য তো আমার সাকসেসফুল হব না। আমি গরিবের সন্তান, এই জন্য হব না। অর্থ নাই। বা আবার এই ধরনের ব্যাপার আছে যে অমুকে আমাকে হেল্প করে নাই, অমুকে যদি আমাকে সহায়তা করতো তাহলে হয়তো আমার চাকরিটা হয়ে যেত। আবার বর্তমানে জেনজির কথা আমরা শুনছি অনেক, তাই না? জেনজির একটা ক্যারেক্টারিস্টিক্স কি? 0 টলারেন্স, মানে তাদের টলারেন্স নাই। এরকমও হয়েছে, গতকাল রাতেরই কথা। সো একজন জেনজি আমেরিকায় থাকে। সো তাকে বলা হচ্ছে জেনজির একটা ক্রাইটেরিয়া হচ্ছে তাদের টলারেন্স কম, বা তারা ডিপ্রেসড, তাদের মন মানসিকতা সবসময় ডিপ্রেস থাকে। সো তার রেসপন্সটা হচ্ছে যে এটার জন্য দায়ী কারা? এটার জন্য আমাদের প্যারেন্টসরা দায়ী। মানে আমি বলতে যাচ্ছি যে সে তার ডিপ্রেশন ঠিক করার পথের আগে রিয়াকশানটা হচ্ছে যে অন্যের কারণে, মানে ব্লেমিং আদার্স, রাইট? সো আপনি যদি আগে আপনার প্রবলেমটা ধরতে পারেন তাহলেই না ইউ ক্যান ফিক্স। সো যদি আপনি শুধু খালি অন্যকে ব্লেম করেন তাহলে কিন্তু ইমপ্রুভ হবে না। জেনজির আরও একটা ক্রাইটেরিয়া হচ্ছে 0 টলারেন্স, মানে ওই যে জেডের যে জি, রাইট? 0 টলারেন্স, 0 অ্যাটেনশন, মানে তাদের মন খুব বিক্ষিপ্ত, একটা জায়গায় লেগে থাকতে পারছে না। আচ্ছা, আপনি এইম ইন লাইফ করেছেন, বড় ভালো কথা, কিন্তু ওই দিক দিয়ে হেঁটে যাচ্ছেন, এই আরেকটা দেখে এদিকে দৌড় দিতে ইচ্ছা করছে, আরেকজনের সাথে কথা বলতে ইচ্ছা করছে। আরও কি সমস্যা? আমরা দ্রুত পেতে চাই, এক্ষুনি পেতে চাই, এক্ষুনি বড় লোক হয়ে যেতে চাই। এখন বিদেশ যাব, খুব দ্রুত বড় লোক হয়ে যাবে, বাড়ি গাড়ি হয়ে যাবে। আপনারা মকবুল ফিদার নাম শুনেছেন? যে আর্টিস্ট ছিল, তার অবস্থা এরকম, সে যদি একটা সিগনেচার করে সেটা $1 মিলিয়ন বিক্রি হতো। কিন্তু উনি যে কথাটা বলেছিলেন খুব ইম্পর্টেন্ট, যে রাতারাতি কিন্তু বড় হওয়া যায় না। আমরা সবাই ফেম হতে চাই, আমরা সবাই সেলিব্রিটি হতে চাই, এখন তো সবাই টিকটকার হতে চান, তাই না? কেউ সো আসলে যেটা হয়, এই সেলিব্রিটি হবার আগে যে নীরবে কাজ করতে হয়, প্রস্তুতি নিতে হয়, সবার সামনে আসার আগে আপনাকে যেই সাধনাটা করতে হয় সেটা আমরা করতে পারি না, সেই পরিশ্রমটুকু আমরা করতে পারি না। আমরা কি চাই? আরাম করতে চাই। আরামের একটা ছোট্ট গল্প আছে, তারপরে আমরা শেষের দিকে চলে যাচ্ছি। এক ছেলে এই যে খালের পাড়ে বসে আছে, এই দিক দিয়ে এক শিক্ষক ভদ্রলোক যাচ্ছেন স্কুলে। সো পথে যেতে যেতে এই বালকের প্রতি তার চোখে পড়লো কিশোর। সে কী করছে, ওই যে কিছু ছাগল টাগলের খুঁটি গেড়ে খালের পাড়ে রেখেছে, ওরা চড়ছে, আর সে মনের সুখে শুয়ে শুয়ে একটু গান গাচ্ছে। তোমার তো স্কুলে থাকার কথা, এখানে কি করছো? সো সে একটু উঠে বসলো, খুব বিরক্ত যে গানের মাঝখানে তারে ডিস্টার্ব করছে শিক্ষক। তো শিক্ষক যেহেতু তা জিজ্ঞেস করছে যে স্যার, পড়াশোনা করে কি হবে, মানে স্কুলে গিয়ে কী হবে? বলে যে তুমি ওখানে গিয়ে পড়াশোনা শিখবে, জ্ঞান শিখবে, যে তারপর তুমি আস্তে আস্তে বড় হবা, পরীক্ষা দিবা, এসএসসি পাস করবা, এইচএসসি পাস করবা। বলে যে তারপর ইউনিভার্সিটি পাস করবা।
সো বলে যে তারপর তোমার একটা ভালো চাকরি হবে। সো বলে যে তারপর চাকরি হলে তোমার একটা বিয়ে হবে। সো খুব ভালো। তারপর ছেলে মেয়ে হবে। বলছি তারপর যখন তোমার ছেলে মেয়ে বড় হয়ে যাবে, তোমার দায়িত্ব শেষ, তখন তুমি আরাম করবা। বলছে স্যার আরাম তো আমি এখনই করছি, আমার এত কষ্ট করার কি দরকার। সো বুঝতে পেরেছেন অবস্থা? সো আসলে হলো কি, দুই ক্যাটাগরির প্রবলেম। একটা গ্রুপ আছে তারা এই লাইফেই, এই আরামেই বর্তমানে অভ্যস্ত, মানে কোনো ড্রাইভ নাই, কোনো ড্রিম নাই, কোনো কাজ করার উদ্দীপনা নাই, রাইট? আর সেকেন্ড গ্রুপের কি সমস্যা? ড্রিম আছে কিন্তু লেগে থাকার শক্তি নাই। একটা জবে ঢুকেছেন, 1 মাস পরেই আরেকটাতে যেতে ইচ্ছা করছে। এইটা করছি, ও আচ্ছা ইজি কিভাবে কাজ করা যায়, বিদেশে কিভাবে চলে যাবো, একটা জায়গা থেকে লেগে থেকে যে শেখার ব্যাপার, সেটা আমরা মনে রাখতে পারছি না। সো আমি বাধাগুলো বলে দিলাম, বাধাগুলো মনে করিয়ে দিলাম। মানে কি, পরিশ্রম করতে হবে, লেগে থাকতে হবে। কারণ আসলে আপনার লাইফ অন্য কেউ গড়ে দেবে না। যতই ব্লেম অন্যকে করুন, যতই মা বাবাকে ব্লেম করুন, আপনার কাজটা আপনাকেই করতে হবে। মা বাবা স্বপ্ন দেখে, মা বাবা গল্প করে যে তুমি বড় হলে তোমার অর্থ দিয়ে আমরা খুব ভালো চলবো, কিন্তু যেটা হয় আপনার অর্থ হতে হতে মা বাবার পৃথিবীতে থাকে না বেশিরভাগের। সো আপনার কষ্টটা আপনি আপনার জন্য করছেন, ফর নোবডি এলস। আলোচনাকে খুব সামারাইজ করে ফেলতে পারি, সেটা হচ্ছে লাইফটা আসলে কোনো ডেস্টিনি না। যেমন একটা কোট আছে, লাইফ ইজ নট এ ডেস্টিনি, ইটস এ জার্নি। মানে আপনার সাফল্যটা বা আপনার জীবনের সাফল্যটা আসলে কোনো এটা না যে আমি ওই জায়গায় পৌঁছাবো, এটা মোর অফ এ জার্নি। কারণ খেয়াল করে দেখবেন, অনেক রিচ ছেলে মেয়ে আছে যারা বড় লোকের ঘরে জন্মগ্রহণ করেছে, কোনোদিন তার পা মাটিতে পড়েনি, তার সব কিছু আছে, বাড়ি আছে, গাড়ি আছে, যেগুলো আপনি ভাবছেন আপনার ড্রিম, কিন্তু ওই ছেলে মেয়েটার কিন্তু কোনো অ্যাকমপ্লিশমেন্ট নাই, কারণ অলরেডি সব তার গিভেন। সো এই যে জার্নিটা, কষ্টের যে জার্নিটা, সেটাকে নেগেটিভলি না নিয়ে এনজয় ইট।